নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। কয়েকদিন আগে মুড অফ দ্য নেশন ইন্ডিয়া টুডে সমীক্ষা করেছিল, ওপিনিয়ন পোল। আমি পশ্চিমবঙ্গের কথাই বলি। সেখানে তারা বিজেপিকে দিয়েছিল 19টি আসন, তৃণমূলকে দিয়েছিল 22টি আসন, আর কংগ্রেসকে দিয়েছিল 1টি আসন। আর ভোটের শতাংশের বিচারে তৃণমূল এবং বিজেপি দুজনেই 40% উপরে ভোট পেয়েছিল। 2% ফারাক ছিল তৃণমূল আর বিজেপির মধ্যে। আরেকটি সমীক্ষা কথা বলছি, এই সময় পত্রিকায় প্রকাশিত হয়েছে, চমকপ্রদ সেই সমীক্ষার তথ্য। সমীক্ষাটি করেছেন ফেডারেল পুথিয়া থালাইমুরাই এপ্ট 2024 প্রাক পোল সমীক্ষা অনুযায়ী 2024 সালে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির ভোটের ভাগ বাড়বে, কমতে পারে তৃণমূল কংগ্রেসের ভোটের ভাগ। এবার সমীক্ষা অনুযায়ী বিজেপি পশ্চিমবঙ্গে পেতে পারে রেকর্ড সংখ্যক আসন। বঙ্গে বিজেপি 41.78% ভোট পাবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে তৃণমূল 31.86% ভোট নিয়ে দ্বিতীয় স্থানে থাকতে পারে। লোকসভা নির্বাচনে বিজেপি 29টি আসন দখল করতে পারে, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় 13টি আসন দখল করতে পারে। এই সমীক্ষা অনুযায়ী বিজেপি এবং তৃণমূলের মধ্যে ভোটের ফারাক 10%। এই সমীক্ষার কথাটা বললাম কেন? আবার বাতাসে জোটের গন্ধ উড়ে বেড়াচ্ছে। যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে 42টা আসনে তিনি একাই লড়বেন, এখন নাকি শোনা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের জন্য 5-6টা আসন ছাড়তে পারে। কংগ্রেস সঙ্গে না থাকলে সংখ্যালঘু মুসলমান ভোটের একটা বড় অংশ তৃণমূলকে ভোট দেবে না। তারা বিকল্প হিসাবে বাম কংগ্রেস আইএসএফ কে ভোট দেবে। তৃণমূলের পুরনো নেতারা, ববি হাকিমের মতো নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়কে এটা অনেকবার বলেছিলেন যে কংগ্রেসকে 6টা আসন দিলে ফলাফল মোটামুটি হবে, তাও আহামরি কিছু নয়, কিন্তু কংগ্রেসের সঙ্গে সমঝোতা না করলে বিপর্যয় অবশ্যম্ভাবী। এই যে সমীক্ষার কথা বললাম, এখানে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে অ্যালায়েন্স হচ্ছে বা না হচ্ছে এটা নিয়ে কিন্তু কিছু হয়নি। ধরে নেওয়া হয়েছে অ্যালায়েন্স হচ্ছে না। তাই দেখুন, হিউমাঙ্গাস গ্যাপ বিজেপি এবং তৃণমূলের মধ্যে, এই সমীক্ষার দাবি। কিন্তু কংগ্রেস যদি তৃণমূলের সঙ্গে আসে তাহলে এই গ্যাপ কিন্তু অনেক কমে যাবে এবং সংখ্যালঘুরা তৃণমূলের থেকে যে মুখ ঘুরিয়ে নিয়েছে নানাবিধ কারণে, তারা অনেকেই মনে করেন যে বিজেপি বিরোধী লড়াইয়ে তৃণমূলের আন্তরিকতা নেই, সবটাই লোক দেখানো, তাদের ভোটটুকু শুধু নেওয়া, তলায় তলায় বিজেপিকে সমর্থন করা। নইলে জগদীপ ধনকরের বিরুদ্ধে এরকম ভার্বাল ডুয়েটের পর দার্জিলিং রাজভবনে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জগদীপ ধনকরের বৈঠক, তারপরে ধনকরকে উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূলের সমর্থন জ্ঞাপন, রাজ্যসভায় স্পর্শকাতর বিল পেশ হলেই তৃণমূল ওয়াকআউট করে রাজ্যসভায় সংখ্যা কমিয়ে দেয়, এগুলো মানুষ বুঝছেন। সাগরদিঘির উপনির্বাচনের হার মমতা বন্দ্যোপাধ্যায় তো হজম করতে পারেননি। 1.5 বছর আগে যেখানে তৃণমূল 100টার মধ্যে 91টা মুসলমান ভোট পেয়েছিল, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরে বাম কংগ্রেস একেবারে শূন্যে পরিণত হয়েছিল। সেই বাই ইলেকশন যেখানে সুব্রত সাহা 50,000 ভোটে জিতেছিলেন, সেই বাই ইলেকশন তৃণমূল হারলো 23,000 ভোটে সাগরদিঘিতে। পঞ্চায়েতে অনেক গাছবাড়ি করা হলো, অনুপ্রাণিত গৃহপালিত নির্বাচন কমিশনার
13 তলা 14 তলা যা বললেন বিনা বাক্য ব্যয়তা মেনে নিলেন, কেন্দ্রীয় বাহিনীকে দাঁড় করিয়ে রাখলেন, তাদের ডিপ্লয়মেন্ট হলো না। তা সত্ত্বেও মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরের একটা অংশে বিরোধীরা প্রবল প্রতিরোধ করেছে, সংঘর্ষ হয়েছে, তৃণমূলের সমর্থক মারা গেছেন, কংগ্রেস লেফটের সমর্থক মারা গেছেন। অর্থাৎ মুসলমানরা তৃণমূলকে এখন আর তাদের রক্ষাকর্তা বলে মনে করেন না, অনেকে মনে করেন না, কিছু হয়তো মনে করেন। মমতা বন্দ্যোপাধ্যায় যতই রক্ষাকর্তা সাজার চেষ্টা করুন না কেন, সেই প্রেক্ষিতেই কংগ্রেসকে আবার 5-6টা আসন দেওয়ার কথা নাকি হচ্ছে। বিনিময়ে মেঘালয়ে, আসামে তৃণমূল আসন চাইছে ঠিকই, কিন্তু কংগ্রেস ওগুলো দেবে না। মেঘালয়ে তৃণমূল যে আসন, এই পার্সেন্টেজ অফ ভোট পেয়েছে, সেটা কংগ্রেস থেকে বেরিয়ে এসেছিলেন যারা, মুকুল সাংমা, তাদের জন্য পেয়েছেন। ওটা তৃণমূলের ভোট না। মুকুল সাংমারা আবার কংগ্রেসে পেরে গেলে ওই ভোটটাও কংগ্রেসে চলে যাবে। অখিলেশ একটা আসন তৃণমূলকে দিচ্ছে উত্তরপ্রদেশে। কমলাপতি ত্রিপাঠীর নাতি হয়তো তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবে। আসামে তৃণমূল লড়বে। কংগ্রেসের সমর্থন আসামে তৃণমূলকে করবে বলে আমার মনে হয় না। কেন করবে? তৃণমূলের কি আছে আসামে? ত্রিপুরায় বিরাট লম্পজম্প করে বিধানসভা নির্বাচনে নোটার থেকে কম ভোট পেয়ে মুখ কালো করে ফিরে এসছে, আর ত্রিপুরার কথা বলেই না। গোয়ায় কি করেছিল? কোথাও সুবিধা করতে পারেনি। আসলে ওই আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এখন ভোটের শতাংশের বিচারে সর্বভারতীয় তকমাটা পেতে চান, তাই এখানে ওখানে প্রার্থী দেওয়ার জল্পনা, যাতে তার সর্বভারতীয় সাধারণ সম্পাদক এই পদটি অন্তত থেকে যায়। আঞ্চলিক দলের তো সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয় না। এখানকার মিডিয়া লেখে, কেন লেখে তারাই জানে। কিন্তু কংগ্রেসের এই রাজ্যের নেতারা তৃণমূলের সঙ্গে সমঝোতায় রাজি নয়। অধীরবাবু যেভাবে সন্দেশখালী গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আক্রমণ করেছেন, কংগ্রেসের মুখপাত্ররা প্রতিদিন যেভাবে মমতা সরকারকে আক্রমণ করেন, আর কংগ্রেসের হাইকমান্ড যদি চাপিয়ে দেয়, তাহলে এখানে কংগ্রেসের আর একটা ভাঙন হবে, বড় অংশ বিজেপিতে শিফট করে যাবে। এতে বিজেপির সুবিধা হবে, কারণ তৃণমূল বিরোধী ভোট আর কংগ্রেস পাবে না, তখন পুরোটা বিজেপিতে চলে যাবে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তাই তৃণমূলের একটা অংশ কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের কাছে বার্তা পাঠাতে শুরু করেছে, এবং জয়রাম রমেশের মতো কিছু রুটলেস ওয়ান্ডার আছে যারা বাস্তব বোঝেন না। তাদের মোদিজির প্রতি প্যাথোলজিক্যাল বিদ্বেষ, তাদের কাছে চুরি, খাদ্য চুরি, শিক্ষকের চাকরি চুরি, মিড ডে মিলের পয়সা চুরি কোনো বিষয় নয়। মোদিকে বিরোধিতা করতে হবে, তাই যাত্রার সঙ্গে হাত মিলিয়ে নেব। এই স্টেপস যদি কংগ্রেস নেয়, মানে কংগ্রেসের হাইকমান্ড যদি বাধ্য করে অধীর বাবুদের, তো অধীর বাবু তখন অন্য কিছু ভাববেন, এবং কংগ্রেসের যেটুকু অবশিষ্ট আছে সেটুকু ভেঙে যাবে, একটা বড় অংশ বিজেপিতে চলে যাবে এবং বিজেপির সুবিধা হবে। তখন তৃণমূল বিরোধী জনতার কাছে একমাত্র বিকল্প থাকবে কিন্তু বিজেপি। তৃণমূল নিজের স্বার্থে মুসলমান ভোটকে ফিরিয়ে আনবার জন্য কংগ্রেসের পাশে থাকতে চাইছে, কংগ্রেসকে আবার বার্তা দিচ্ছে আমরা 5-6টা আসন দিতে রাজি আছি। কংগ্রেস যদি ভুলেও এই কাজটি করে, তারা নিজেরা তো ডুববে, এবং চিরকালের জন্য কংগ্রেসের কপিনি শেপের একটা পুঁতা হয়ে যাবে এই রাজ্যে। তাই বাম কংগ্রেস আইএসএফ জোট অনেকগুলো আসনে লড়াই দিতে পারবে। তারা জিতবেন কি হারবেন সেটা পরের প্রশ্ন। অন্তত 7-8টা আসনে তারা কিন্তু ভালোভাবে লড়াই দিতে পারবে। মালদার 2টো, মুর্শিদাবাদের 3টে, উত্তর দিনাজপুরের 1টা, পুরুলিয়া, এরকম 7-8টা আসনে তারা লড়াই দিতে পারবেন। তৃণমূল আর কংগ্রেসের সমঝোতা হলে
এন্টায়ার অপোজিশন স্পেসটা বিজেপির কাছে চলে যাবে, মানে তৃণমূল বিরোধিতার প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে আবার বৃহস্পতিবার নবান্নে ওই আদিবাসী জনজাতি কুর্মী সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বললেন। কুর্মীরা জনজাতি তালিকাভুক্ত হতে চায়, সেজন্য তাদের আন্দোলন চলছে। মুখ্যমন্ত্রী আবার পর্ষদ, ফান্ড ইত্যাদি কথা বলেছেন। তো ভোটের আগে আবার বিরোধীরা বলছেন ললিপপ, এই বোর্ড গঠন করলাম, এই 2 কোটি দিলাম, এই 5 কোটি দিলাম, তোমরা ভোটটা আমায় দাও, ভোটটা উতরে দাও। 2019-এর লোকসভা নির্বাচনে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে তৃণমূল শুয়ে পড়েছিল, কিন্তু 21-এর বিধানসভা নির্বাচনে তারা বড় অনেকটা ঘুরে দাঁড়ায়। এবার লোকসভা নির্বাচন, আদিবাসী জনজাতি মানুষের প্রতিনিধি হিসাবে দ্রৌপদী মুর্মু গেছেন রাষ্ট্রপতি ভবনে। ছত্তিশগড়, মধ্যপ্রদেশের আদিবাসী জনজাতি সম্প্রদায় মোদী সরকারকে ভোট দিয়েছে, তাদের জন্য বহুবিধ প্রকল্প নিয়েছেন কেন্দ্রীয় সরকার। তার প্রচারও চলছে। RSS এর ভালো পেনিট্রেশন আছে জনজাতি আদিবাসী সম্প্রদায়ের মানুষের মধ্যে। তাই মুখ্যমন্ত্রী এখন বৈঠক করলেন, আবার প্রতিশ্রুতি, আবার বোর্ড গঠন, আবার 2 কোটি 5 কোটি টাকা, যদি 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 সমর্থনটা পাওয়া যায়। এদিকে চিড়ে ভিজবে, খুব কোণঠাসা, খুব ব্যাকফুটে। বিভিন্ন সমীক্ষা তৃণমূলের পক্ষে আশাব্যঞ্জক কিচ্ছু বলছে না। সবাই এক বাক্যে বলছে যে আগের বারের থেকে তাদের আসন বাড়বে একটা হলেও, মানে বিজেপির। আর যে সমীক্ষার কথাটা বললাম, তারা তো বলছে যে বিজেপি এবং তৃণমূলের মধ্যে ভোটের শতাংশের হারে পার্থক্য থাকবে প্রায় 10%। বিজেপি 29 আর তৃণমূল 13। যে অমিত শাহ যে 35 টার্গেট দিয়েছিলেন, এই সমীক্ষা বলছে ওই 35-এর কাছাকাছি যাওয়ার সম্ভাবনা আছে, মানে 29 বলেছে তারা। তাই বাতাসে আবার নতুন করে জোটের গন্ধ। আর ইন্টারেস্টিং বিষয় হয়েছে, কেজরিওয়াল তো 7 বার সমন পেয়েছেন, তিনি রাউস অ্যাভিনিউ কোর্টেও যাননি আদালতের কাছে তার অবস্থান ব্যাখ্যা করতে। তার খুব আশঙ্কা ইডি তাকে তুলে নিয়ে যাবে। আর সব থেকে আকর্ষণীয় ঘটনাটি ঘটেছে রাজনীতিতে, অ্যানাউন্স হয়ে গেছে অজিত পাওয়ার, যিনি বারামতি লোকসভা কেন্দ্রের একটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক, আর বারাণসী লোকসভা কেন্দ্রটি এখন প্রতিনিধিত্ব করেন অজিত পাওয়ারের মেয়ে, এই শরদ পাওয়ারের মেয়ে সুপ্রিয়া সুলে। অজিত পাওয়ার এবার তার স্ত্রী সুনেত্রা পাওয়ারকে লড়াইয়ের ময়দানে নামাচ্ছেন। অর্থাৎ শরদ পাওয়ারের মেয়ে সুপ্রিয়া সুলের বিরুদ্ধে নামছেন অজিত পাওয়ার, এই শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ারের বউ সুনেত্রা পাওয়ার। বারামতি শরদ পাওয়ারের কর্মভূমি, ভেরি স্ট্রং হোল্ড। সেখানে যদি পাওয়ার পরিবারের 2 নারী রাজনৈতিক লড়াইয়ে নামেন, সেটা কিন্তু একটা উপভোগ্য চিত্তাকর্ষক লড়াই হবে। ইতিমধ্যেই শরদ পাওয়ারের হাত থেকে এনসিপির পুরো কন্ট্রোল অজিত পাওয়ারের হাতে চলে গেছে। কিন্তু এত দল ভাঙা বিবাদের মধ্যেও সুপ্রিয়া সুলে তার দাদা অজিত পাওয়ার সম্পর্কে কখনো কোনো কথা বলেননি, বিরূপ মন্তব্য করেননি, অজিত পাওয়ারও বলেননি। কিন্তু পারিবারিক বন্ধনটা চির খেয়ে গেছে, সেই জন্যই অজিত পাওয়ার ঘোষণাই করে দিয়েছেন যে সুনেত্রা পাওয়ার বারামতি লোকসভা কেন্দ্রে এনসিপির প্রার্থী হবেন। আর শরদ পাওয়ার অবশ্যই তার কন্যা সুপ্রিয়া সুলেকে দাঁড় করিয়ে দেবেন। তবে রাজনীতিতে শেষ কথা বলা যায় না। শরদ পাওয়ার যদি দেখেন যে অজিত পাওয়ারের সঙ্গে একটা সমঝোতা করলে তার মেয়েকে তিনি বারামতি থেকে জিতিয়ে আনতে পারবেন, অর্থাৎ এই শরদ পাওয়ার শেষ পর্যন্ত ইন্ডি জোট ছেড়ে যদি অজিত পাওয়ারের এনসিপির সঙ্গে নিজের দলকে মিশিয়ে দেন এবং বলেন যে অজিত পাওয়ারই সব সিদ্ধান্ত নেবেন, তিনি আর সক্রিয়ভাবে সিদ্ধান্তে শরিক হবেন না, তখন সুপ্রিয়া সুলে এনসিপির প্রার্থী হয়ে দাঁড়াবেন। তখন আর অজিত পাওয়ারের স্ত্রী
অজিত পাওয়ারের বোনের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে নামবেন না। শেষ পর্যন্ত মারাঠা স্ট্রংম্যান একটা স্ট্র্যাটেজি বার করে তার মেয়েকে তার ভাইপোর স্ত্রীর সঙ্গে নির্বাচনী লড়াইয়ের ময়দান থেকে সরিয়ে আনবেন। এটা আমার ব্যক্তিগত ধারণা।